প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই এর আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাইতে। আমি আছি আপনাদের সঙ্গে নুসরাত জাহান জেরি। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে রচিত হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষার নতুন এক বাংলাদেশ। ৫ই আগস্ট অথবা জেনজিদের ৩৬শে জুলাই যেমন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে, ঠিক তেমনি দেশের মানুষের মাঝখানে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাও রয়েছে, যার প্রতিফলন ঘটেছে পরবর্তীকালীন সময়ে দুর্যোগ মোকাবিলায়। এবারের ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় সর্বস্তরের মানুষ দাঁড়িয়েছেন বন্যার্তদের পাশে। তার ব্যতিক্রম নয় আমাদের শিল্পী সমাজও। বাংলাদেশে এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ১১টি জেলা। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অর্ধকোটির বেশি। বন্যার সংবাদগুলো গুরুত্বের সাথে প্রচার করে গণমাধ্যম, ফলে দুর্ভোগ দুর্দশার কথা দেশের মানুষ সহ সারা বিশ্বে পৌঁছে যায়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসেন সমাজের সকল স্তরের মানুষ। এমন পরিস্থিতিতে গণমাধ্যম হিসেবে চ্যানেল আই শুধু বন্যার খবরই প্রচার করেনি, একই সাথে চ্যানেল আইয়ের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হয়। সহায়তা প্রদান করে ইমপ্রেস গ্রুপ সংশ্লিষ্ট প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ট্রাই ফাউন্ডেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডও। গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন শিল্পী সংগঠন এবং ব্যক্তিগতভাবেও বন্যার্তদের জন্য বিভিন্ন মাধ্যমের শিল্পীদের ব্যক্তিগত পর্যায়ের সহায়তা প্রদানও ছিল চোখে পড়ার মতো। অনেক শিল্পী বন্যার শুরুতেই দুর্গম পথে ছুটে গিয়েছেন বন্যার্তদের সহায়তায়। অনেকে দুর্ঘটনায়ও পড়েছেন, তারপরও তারা থেমে থাকেননি। দেশের মানুষের সহায়তায় যতটুকু পেরেছেন সহায়তার হাত বাড়িয়েছেন। অনেক শিল্পীরাই নিজেদের মধ্যে ছোট বড় টিম গঠন করে এক এক টিম এক এক এলাকায় সহায়তার জন্য গিয়েছেন। আবার অনেকেই কয়েকবার করে সহায়তা প্রদান করতে গিয়েছেন বন্যা দুর্গত এলাকায়। এবারের বন্যা এমন সব এলাকায় হয়েছে যার বেশিরভাগ এলাকাতেই আগে কখনো বন্যা হয়নি, ফলে পরিস্থিতির অবনতিও বেশি হয়েছিল। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বন্যা মোকাবেলা করে দেখিয়েছেন মানুষ মানুষের জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন তরুণ অভিনয় শিল্পী আলিফ চৌধুরী এবং মডেল আফিয়া রোজা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভীষণ ভালো আছি। আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে আপনারা বন্যা মোকাবেলা এবং হলো যে দুর্যোগ সহায়তা এবং পুনর্বাসনে আপনারা দুইজনেই হলো যে বিভিন্ন জায়গায় গিয়ে বানভাসী মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে আপনারা কি এর আগেও, মানে অভ্যুত্থানের আগেও কি আপনারা এ ধরনের মানবিক কার্যক্রমে যোগদান করেছিলেন কিনা, নাকি এবারই প্রথম? না, ইচ্ছাটা বরাবরই সবসময় ছিল যে মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু সুযোগটা ভাবে হয়ে ওঠেনি, সুযোগ আর সময়টা ভাবে হয়ে ওঠেনি। এবার হয়ে উঠেছে কারণ হচ্ছে সকলের ঐক্যবদ্ধতার, সবার ইচ্ছাটা, যেমন আমি আর যাওয়া হয়েছিল আমার ক্লোজ ভাই ব্রাদার যারা আছে তাদেরকে নিয়ে উদ্যোগটা নেওয়া হয়েছিল। তো আমার চেয়ে বেশি ওরাই এক্সাইটেড ছিল যে আসলে মানুষের পাশে দাঁড়াইতে হবে। প্লাস হচ্ছে যে ফেসবুকে স্ক্রল করতেছে আর দেখতেছে যে মানুষ কতটা কষ্টে আছে, যে আমরা যতটুকু পারি, যতটুকু সম্ভব হয় আমাদের দ্বারা মানুষকে একটু হেল্প করা। সো ওদের ওই ইসেই আমার এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আচ্ছা, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। আলিফ ভাই যেটা বললো, ব্যাপারটা আমার ক্ষেত্রেও সেম। আমার ওরকমভাবে আগে কোথাও যাওয়া হয়নি বা এরকমটা আমি মানে বুঝিও নি। তো এইবার হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছি, বুঝদার হচ্ছি। সো ওইভাবেই হচ্ছে আসলো মাথায় চলে যে মানুষের কষ্টের পাশে যদি আমার ধারায় কোনো উপকার হয় তো হচ্ছে আমি যাই, পাশে দাঁড়াই। ওই থেকেই যাওয়া আর কি, মানে অ্যাজ একটা দেশের নাগরিক হিসাবে একটা দায়িত্ব মনে হচ্ছিল। আচ্ছা, আমরা জানি যে এই যে ছাত্র অভ্যুত্থানের পরবর্তী সময়ে আসলে কিছু নেতৃস্থানীয়রা আসলে আহ্বান করেছিল দেশের সর্বস্তরের মানুষকে এই বানভাসী মানুষদের পাশে গিয়ে দাঁড়ানোর, তাদেরকে যার যা আছে তা নিয়ে সাহায্য করার জন্য। সেই আহ্বানে আসলে আপনাদের উপর কি প্রভাব ফেলেছিল এবং হলো যে আপনাদের এই যোগদানে তাদের আসলে কোনো রকমের অনুপ্রেরণা আছে কিনা তাদের এই আহ্বানের? আসলে এটা তাদের না, ব্যাপারটা হচ্ছে যে ছাত্ররা আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করে ওরা সাকসেস, আর এই সাকসেসটা এখন এই যেভাবে মানে
চালায় যেতে হবে সঠিক পথে। তো এটা ওদের আহ্বান না, এটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষের এরকম আহ্বান হওয়া উচিত যে মানুষের পাশে দাঁড়ানো, নিজ নিজ জায়গা থেকে নাগরিকত্বর দায়িত্বটা যে আমি অ্যাজ এ নাগরিক হিসাবে দেশের, আমার দেশে একটা মানুষকে যে কষ্টে আছে তাকে সহযোগিতা করা, তার পাশে দাঁড়ানো, যে দুর্যোগের সময় মানুষকে হেল্প করা। তো এটা ছাত্রদের নেই, আমাদের প্রত্যেকটা মানুষের জায়গা থেকে, নিজ জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে, যতটুকু বুঝ আছে, অতটুকু চেষ্টা করা আমাদের দায়িত্ব এটা। হ্যাঁ, সো আমরা শিল্পীরা চেষ্টা করছি, প্রত্যেকটা শিল্পী আমি যতটুকু জানি নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছি। কেউ সশরীরে না যেতে পারলেও ফান্ড দিয়ে দিয়েছে। সো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য। মানে এই ক্ষেত্রে হলো যে আপনাদের মনে যদি আপনি কোনো একটা শিল্পীর নাম বলতে বলেন যার কাজ হলো যে, যেহেতু আপনারা আমি বলেছেন তরুণ অভিনয় শিল্পী, আপনারা শোবিজে আছেন, এমন কোন সিনিয়র শিল্পী যাকে হলো যে আপনারা যার ব্যাপারে বলতে চান যে যার কাজ আপনাদেরকে মানে অনুপ্রেরণা দিয়েছে? না, আমি ওইভাবে সিলেক্টিভ কারোর নাম বলবো না, আমি জাস্ট আমারটাই বলি। লাইক আমি আমার জার্নিটা, সো আমি যখন শুরুটা করছি তখন আমার একটা ফ্রেন্ড মডেল আফরোজাকি, ও অনেক হেল্প করছে। আসার সময় আমি একটা প্রবলেম ফেস করছি, ওইখানেও ওই আমার সিনিয়র যে বড় ভাই জায়র আলভী ভাই, উনিও হেল্প করছে। তো এরকম আরও অনেকেই আছে আমার সাথে যারা কানেক্টেড ছিল বা আমার সাথে যাদের পরিচয় আছে, তারা তাদের মতো যথাযথ সামর্থ্য অনুযায়ী আমাকে সহযোগিতা করছে। আপনারা অভিনয় শিল্পী, আপনি মডেল, আপনাদের প্রফেশনের বাইরে আপনি কেন মনে হয় যে এর আগে আসলে করতে চেয়েছেন বা করতে পারেননি, সেটা কেন, এবং এখন কেন আপনারা সেটা করতে পারছেন? এর আগে করি নাই এটা বললে ভুল হবে, কিন্তু এভাবে এত বড় দুর্যোগও দেখা দেয়নি এর আগে, এত বড় দুর্যোগ আর দেখা দেয়নি এর আগে। এবার যেটা হয়েছে মানে আনফর্চুনেটলি যেটা আমরা আশাবাদী না, বা যেটা এর আগে আমরা কোনো জানান পাইনি যে আবহাওয়াবার্তা থেকে যে এরকম কিছু একটা হবে। সো অ্যাক্সিডেন্টলি এটা হয়েছে, বা এটা কোনোভাবে হয়েছে, যেভাবেই হোক না কেন। সো এর আগে করি নাই তা না, করা হয়েছে, কিন্তু এভাবে এত বড় আকারে করা হয়নি এবার যেভাবে উদ্যোগটা নেওয়া হয়েছে। আর এর মধ্যে যে মানে আমি খেয়াল করলাম যে আমাদের দেশের মানুষকে এত ভালোবাসে আর এত দেশপ্রেম আমাদের এই জেনারেশনের মধ্যে আছে, যেটা এর আগে আমি কখনো মানে জানতামই না, আমি দেখিই নাই। সো এটা আমাকে অনেক ইন্সপায়ার করছে যে না, আমারও তো একটা দায়িত্ববোধ আছে আমার জায়গা থেকে, যে আমিও আগে আসি। কি বলো? আল্লাহর ইচ্ছা ছিল বিধায় অ্যাক্সিডেন্টলি হোক বা হচ্ছে এটা কারো ধারা হোক, এটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, বন্যার্তদের সহযোগিতা আপনারা কোন কোন এলাকাগুলো গিয়েছেন এবং কি কি দেখলেন সেখানে? আমি ফার্স্টে ফেনী গেছিলাম। ফেনী যাওয়ার পর দেখলাম ফেনীর অবস্থা স্বাভাবিক, আগে থেকে একটু ভালো। হ্যাঁ, পানি কমেছে। হ্যাঁ, পানিটা কমে গেছিলো। তো তারপর আমি আর দেরি করি নাই, আমি ওখান থেকে লক্ষ্মীপুর চলে গেছি। লক্ষ্মীপুর পূর্ব দিগল ইউনিয়ন নামের একটা, তো আমাকে আমার এক ডিরেক্টর ভাই ওটার ইনফরমেশনটা দেয়, উনি আমাকে হেল্পও করে যথাযথ ওখানে যাওয়ার। সো আমরা ওখানে যাওয়ার পথে আমাদের যে জার্নিটা, ট্র্যাজেডি ফেস করতে হয়েছে, যে পানির রাস্তা এত ভাঙা যে একটা ট্রাক, লাইক মালবাহী একটা ট্রাক ঠিক মতো চলতে পারছে না, উল্টে যেতে পারে, মানে ঘুমায় আছে ট্রাকের মধ্যে সারাদিন কষ্ট করে যে ছেলেপেলেগুলো, ওরা ওই গাড়ি যে রাস্তায় চলতেছে ওরা ওই ঝাঁকুনিতে উঠে যাচ্ছে, এত ঝাঁকুনি। প্লাস হচ্ছে যে পানি এক সাইড থেকে নামতেছে, এত প্রেশারে নামতেছে যে মানে হালকা যানবাহনগুলা, অটো রিক্সা বা অন্য কিছুগুলো চলে যাবে পানির স্রোতে, এত স্রোত ছিল। ওখানকার মানুষের কি পরিস্থিতি দেখলেন আপনারা? মানুষের তো ভয়াবহ পরিস্থিতি বন্যাতে, মানে যেরকমটা হয়, কারো মানে বাসা বাড়ি নেই, কারো থাকার জায়গা নেই, কারো খাবারের মানে কষ্ট, কারো পোশাক আশাকের কষ্ট, প্রচুর কষ্ট। সামনে থেকে না গেলে আসলে বোঝা যাবে, মানে ওই জায়গাটা যারা একদিন স্টে না করবে তারা ফিল করতে পারবে না, তারা ছবি দেখে কোনোদিন জাজ করতে পারবে না। আপনারা আসলে কোন কোন, যেই বললেন যে এত কিছু আসলে অভাব ছিল, এটা ছিল না ওটা ছিল না, কি কি আসলে নিয়ে গিয়েছেন এবং কিভাবে মানুষের হেল্প করেছেন? আমি মূলত শুকনা খাবার নিয়ে গেছি। শুকনা খাবারের সাথে আর কি মেডিসিন, স্যালাইন যেগুলো আছে, পানি। আমিও শুকনা খাবার, তারপর মেডিসিন, তারপর লাইক প্যাড মেয়েদের, যেটা খুব প্রয়োজনীয়। তাদের আসলে রিঅ্যাকশন কি ছিল আপনারা যখন এসব নিয়ে গেলেন? আপনারা ঢাকা থেকে গেলেন বা অন্যান্য জায়গা থেকে? দেখা গেছে যারা এই যে বন্যার্থী যাদেরকে আমরা এগুলো দিয়ে হেল্প করতেছি, তারা কিন্তু আসলে কেউ দরিদ্র না বা একদম গরিব না, বা তারা এটা হচ্ছে দুর্যোগটাকে ফেস করতেছে, যে আসলে দুর্যোগের কারণে তাদের এই পরিস্থিতি। তারা তো কিন্তু কেউ গরিব না বা হচ্ছে অসহায় না, তারাও আমাদের মতো স্বচ্ছই। হ্যাঁ, আমাদের মতো স্বচ্ছ। তো তারা এটা একটা দুর্যোগ ফেস করতেছে, এটা পরিস্থিতির শিকার। সো ওই জায়গায় মানবতার দিক থেকে চিন্তা করে আমাদের দেশের মানুষ, প্লাস হচ্ছে যে একজন মানুষ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই জায়গাটা থেকে চিন্তা করে
তাদের পাশে দাঁড়ানো। না আমি হলাম যে মানে যেহেতু আপনারাই বললেন যে ওরা আসলে কেউ গরিব না বা দরিদ্র না, যে শব্দটি আপনারা ব্যবহার করলেন, তো সেই জন্য ওদের রিঅ্যাকশন যে আসলে ওই রিঅ্যাকশনটার কথা, আমি ওটা ভুলে গেছিলাম। রিঅ্যাকশন হচ্ছে যে লাইক ওরা থাকে না, কিছু মানুষ বলতেও পারে না, আবার কেউ সইতেও পারে না, বুক ফাটে, মানে লজ্জাটা অবশ্যই ছিল ওদের মধ্যে, ওটা আছে। কিন্তু এখন যেটা ওদের মানে নিতে হবে বাধ্যতা, প্রয়োজনটা মেটাতে হবে, কারণ দেখা যাচ্ছে নিজের জন্য না লাগুক, নিজের সন্তানের জন্য তো লাগবে, বা বৃদ্ধ লোক থাকলে তার জন্য তো লাগবে। আপনারা যে ওখানে দুইজনে গেলেন, আপনারা ভিন্ন ভিন্ন জায়গায় গিয়েছেন, মানে আপনাদের আমি খুব জানতে চাইবো যে এমন কোনো মানে ঘটনা যেটা আপনাদের মনে ভয়ানকভাবে প্রভাব ফেলেছে এই বন্যার্তদের সাহায্য করতে গিয়ে? একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে, সবকিছু আমার পজিটিভ ছিল, এমনকি আমি স্যাটিসফাই, আমার টিম পুরো স্যাটিসফাই বন্যার্থীদের হেল্প করে। একটা জিনিস খারাপ লাগছে যে প্রত্যেকটা এলাকার মেম্বার চেয়ারম্যান যারা ছিল তারা আগে থেকে লিস্টেড করে রাখছে। আমরা কই যাব এটা কিন্তু আমরা জানি না। আমি বরাবরই আমার টিমকে বলছি, আমরা যেখানে যাব যদি দেখি যে মানুষ ঠিক আছে, পানি কম, মানুষ স্বাভাবিক আছে, আমি ওই জায়গা থেকে মুভ করবো, এখানে আমি থাকবো না। প্রয়োজনে আমরা আবার ফুয়েল বাড়িয়ে, তেল বাড়িয়ে আমরা আর দূর ভিতরের দিকে যাব। তো ফার্স্টে ফেনী গেছি, ফেনী গেছি স্বাভাবিক, ওখান থেকে চলে গেছি ওই পূর্ব দিকল ইউনিয়নে, লক্ষ্মীপুরের দিকে। তো ওই ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওখানে মানুষ একটু পানিবন্দি আছে, যে যেতে পারতেছে না, তো ওইখানে দিলাম। ওইখানে দেওয়ার পর চলে গেলাম আবার রায়পুরে। তো যতটুকু সম্ভব চেষ্টা করছি যে আসলে বন্যার্থীদেরকে সহযোগিতা করা যারা পানিবন্দী হয়ে আছে। ওখানে যাওয়ার পরে আমাদের একটা রাতে থাকার ব্যবস্থা হয়, এই নবী একটা সাহেব যে পূর্ব দিকল ইউনিয়ন, ওখানে ওনার বাংলো বাড়িতে আমরা থাকি। তো ওই যে লিস্টেড করে রাখছে যে চেয়ারম্যান মেম্বাররা, ওরা এরকম সকালবেলা এসে তো আমার টিমের একজনের কাছে যে এরকম লিস্ট দিল, যে লিস্টে দিতে হবে, আমরা লিস্টেড করে রাখছি, ওরা পানিবন্দী হয়ে আটকে আছে। তো আমরা সবাই যারা গেছি তারা ইয়াং, এমনকি 10-12 জন ছেলে, ওরা পানিতে অনেক সবাই সাঁতারও জানে, যে ভিতরে যে দেখতে পারবে কারা অসুবিধে আছে কারা সুবিধে আছে। তো এরকম লিস্টেড করাটা আসলে তাদের উচিত হয় নাই। তারা এই লিস্টেড করে কি বুঝাতে চাচ্ছে, আমি জাস্ট এটাই তখন ভাবতেছিলাম। আচ্ছা, মেম্বার চেয়ারম্যান বলতে আপনি হলেন যে ওই এলাকার মেম্বার চেয়ারম্যান, আমি নাম মেনশন করব না, বাট এটা প্রত্যেকটা জায়গায় হইছে, আই গেস, যেহেতু আমার সাথে হইছে, প্রত্যেকটা জায়গায় হইছে। তাহলে তাদের কাছের যারা মানুষ বা তাদের যারা মানে পরিচিত মানুষ, তাদের কাছেই তারা সিলেক্ট করেছে, এটা আমি মনে করি। এটা আমিও বিরোধী আন্দোলনে কিন্তু হয়েছিল সমাজের নানান স্তরের, যেটা আসলে আমরা কথা বলছিলাম যে দেশ আসলে সংস্কার হচ্ছে। আমরা আশা রাখি যে একদম নিচু স্তর থেকে, মানে রুট লেভেল থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত আমাদের সমস্ত স্থানের সংস্কার হবে এবং এই বৈষম্য দূর হবে সমাজের। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, যেটা আমরা থেমে গিয়েছি, সেটা আপনার মা অসুস্থ হয়ে গিয়েছিল, এবং আমরা সেই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। বেসিক্যালি আমার আম্মি অনেক বেশি অসুস্থ, সে অপারেশন হয়েছে। তো আমি আমার ফ্যামিলি থেকে এবার ফুল সাপোর্ট পেয়েছি বলে সাহস নিয়েছি। তা আম্মিকে আমি যাওয়ার আগেও বলছি, তুমি কি যেতে পারবা, তুমি ওইখানে অনেক কষ্ট হবে, কারণ ওইখানে এমন না যে থাকার মতো হোটেল আছে। আমি গিয়ে অনেক কষ্ট করছি, কোনো হোটেল নাই, কোনো কিছু নাই, কোনো দোকানপাট নাই, কোনো কিছু অ্যাভেলেবেল না। তো আম্মিকে যখন বলছে, আমি বলছে মানুষের কষ্ট আমি কাছ থেকে দেখতে চাই। আমি কিন্তু তার আগেও মানে 24 তারিখে আমার বার্থডে গেছে, তার আগে আমি ফান্ডে মানে কিছু করেছি, হ্যাঁ, ফান্ডে দিয়েছি, আমার আব্বু দিয়েছে তখন। তো এবার আমার নিজ উদ্যোগে আমি গিয়েছি। তো আব্বু আম্মুকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর আমি মানে পানিতে হাঁটাহাঁটি, আমাদের গ্রাম নেই তো ওটাতে ইউজড না, পানিতে হাঁটাহাঁটি করে আম্মির বুকে ব্যথা, পায়ে ব্যথা, প্রচুর প্রবলেম। আর আমিও ওইভাবে তো ইউজড না, আমি না হয় কষ্ট করছি, আমি ইয়াং, বাট আমার আম্মি তো একটু এজ হয়েছে বা অসুস্থ, আম্মি প্রচুর অসুস্থ হয়ে গেছে। পরে আম্মিকে আমি গাড়িতে বসায় রাখি কতক্ষণ আবার যাই। আর আব্বু ভিতরে গেছে, নৌকা দিয়ে আব্বু ভিতরে গিয়ে ত্রাণ দিছে। আমি যতটুকু মেয়ে মানুষ হয়ে হেঁটে পারছি, আমি ততটুকু করছি। এটা কি ভবিষ্যতে চালু রাখবেন আপনারা? ভবিষ্যতে যখন হলো যে দেশের মানুষের প্রয়োজন হবে, এবার সেটা যেখানে বন্যা হতে পারে, অন্যান্য দুর্যোগ হতে পারে, ভালো খারাপ ঘটন অঘটন মিলিয়ে হলো যে আপনারা কি দেশের মানুষের পাশে থাকবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বদা পাশে থাকার। কোনো রকম যতটুকু তৌফিক থাকবে তখন সে ততটুকুই চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনি মডেল, আপনি অভিনয় শিল্পী, আপনারা যে ধরনের কাজ করেন আসলে এই আলোকে আসলে দেশের মানুষকে কিভাবে হলো যে আপনি সাহায্য করতে পারেন বলে মনে করেন আপনারা? এমন কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? পরিকল্পনা আসলে কোনো কিছু তো পরিকল্পনা করে হয় না, ওটা সময় সাপেক্ষে হয়ে যায়। আর আমরা শিল্পীরা বরাবরই মানে চেষ্টা করি যে বিনোদনের সাথে সাথে মানুষকে একটা ভালো মেসেজ দেওয়ার, সেটা সোশ্যাল হোক বা যে কোনো কিছুই হোক। যে একটা নাটক হয়, মূলত একটা নাটকের গল্পের মধ্যেও একটা সোশ্যাল মেসেজ থাকে। আমি জানি না এখনকার নাটকে থাকে কিনা, কিন্তু নাটকে মূলত একটা সোশ্যাল মেসেজ দেওয়া বা একটা সিনেমা থেকে মানুষ কিছু শিখবে। হ্যাঁ, আগে এটাই ছিল। হ্যাঁ, সো আমাদের কাজটাই কিন্তু আসলে বিনোদনের সাথে সাথে মানুষকে জানানো।
বা মানুষকে শেখানো বা মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে একটা জিনিসের মানে একদম বিবরণটা বুঝায় দেওয়া একটা নাটকে। জনগণের ভালোবাসায় আসলে আপনারা, এবং হলো যে আপনারা যেটা বললেন যে এখন কি হয় জানেন না, আপনারা তো আসলে তরুণ প্রজন্মেরই অভিনেতা এবং মডেল। আমরা হচ্ছি মানে এই যে প্র্যাকটিসটা হচ্ছে এই প্র্যাকটিসটার মানে কি বলবো, এখন এটা ফেস করতে হচ্ছে, কিছু করার নাই। না, ফেস করতে হচ্ছে আসলে হলো যে কিছু করার নেই, এটা তো আসলে হয় না। আপনারা তো নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে চেষ্টা করলে একজনের জায়গায় দুইজন হবে, ঐক্যবদ্ধভাবে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? না, আমরা আসলে আমাদের এই প্রফেশনটাকে আমরা এইভাবে দেখতে চাই বা আমরা এটাকে এইভাবে শেপ করতে চাই, আসলে এইরকম কোনো পরিকল্পনা আপনাদের দুইজনের আছে কিনা? আমার জায়গা থেকে আমার পরিকল্পনা আছে যে হ্যাঁ, আমাদের যেহেতু এই জায়গাটাই আমার কাজ করতে হবে, এটা আমার কাজের জায়গা, এটা আমার পরিবার, তা আমার পরিবারটাকে আমারই গুছাইতে হবে। যে আমি যদি আমার পরিবারটাকে আগে ক্লিন করি, মানে তারপরে আমি আমার দেশটাকে সংস্কার করতে পারবো। আগে পরিবার, তারপরে হচ্ছে আমার সমাজ, তারপরে একটা মহল্লা, তারপরে একটা দেশ, আর এইভাবে কিন্তু পুরো পৃথিবীটাকে সংস্কার করা যাবে চাইলে। তাহলে আপনি বলছেন যে আসলে সর্বস্তরের সাথে সাথে আপনাদের যে প্রফেশন সেই জায়গাতেও আসলে তারপরে সংস্কার প্রয়োজন, তাই তো? রোজা, আমরা একটু আপনার পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। একজন তরুণ মডেল হিসেবে আপনার ভবিষ্যতের পরিকল্পনা এবং হলো যে ভাবনা নিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনা তো নিজের ক্যারিয়ার নিয়ে, বাট হচ্ছে দেশের যেই কোশ্চেনটা ছিল, দেশের আল্লাহ না করুক এরকম পরিস্থিতি যেন আর না আসে, আর যদি এরকম হয় তখন আবার যদি তৌফিক মানে থাকে বা হচ্ছে তখন যদি আমার যদি সেই ক্ষমতা থাকে আমি আবার পাশে যাব। বাট যেই প্রফেশনে আছি সেই প্রফেশনে নিজস্বভাবে আমি চাই যে এটা ভালো কিছু হোক, এটাতে সবাই এখন কিন্তু আস্তে আস্তে মিডিয়াকে মানুষ পজিটিভভাবে দেখে। একটা সময় আগে, অনেক আগে প্রিভিয়াসে সবাই পজিটিভভাবে দেখতো, বাট মিডিয়াল টাইমে হচ্ছে খুব নেগেটিভভাবেই এটাকে সবাই কাউন্ট ডাউন করতো, বাট এখন আবার পজিটিভভাবেই কাউন্ট করছে। আমি চাই এটা পজিটিভভাবেই সবাই কাউন্ট করুক। নেগেটিভভাবে কেন কাউন্ট করতো বলে মনে হয়? অনেকে করতো, আমার ফ্যামিলি কখনো আমাকে পছন্দ করে না আমি মিডিয়াতে, বাট এখন আমাকে সবাই ইন্সপায়ার করে। এবার হলো যে হয়তো আপনাদের এই বন্যা অথবা আপনাদের কাজের বাইরে একটা প্রশ্ন, সেটা সার্বজনীন প্রশ্ন আসলে, সেটা হলো যে নতুন এই বাংলাদেশকে আপনারা কিভাবে দেখছেন এবং এই নতুন বাংলাদেশের এগিয়ে নিয়ে যাওয়াতে আপনাদের অবদান ভবিষ্যতে কিভাবে থাকবে? আসলে প্রত্যেকটা মানুষই নিজের নিজের জায়গা থেকে দায়িত্ব হিসেবে মনে করতে হবে যে এই যে আমরা বাংলাদেশ 2.0 নাম দিছি, যে এই যে আমরা স্বাধীনতা বলতেছি যেটাকে, এটা আসলে ওই যে আমরা ছোটোবেলায় পড়ছি স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন, ইউ নো ভেরি ওয়েল। সো আমরা যেহেতু এই স্বৈরাচারী এই ফ্যাসিবাদী সরকারকে আমরা হাঁটাইছি, সো এখন আমাদের দেশটা হয়ে গেছে আমাদের অনেক বড় একটা দায়িত্ব। আর যেহেতু তরুণ প্রজন্ম বলতেছে, ছাত্রদের বলতেছে, এটা পুরোটাই এখন ছাত্রদের হাতে। সো আমি কয়েকদিন আগে ফেসবুকে তারপর স্ক্রল করতে করতে দেখলাম যে অনেকে সমন্বয়ক দাবি করতেছে, আসলে এখানে প্রত্যেকটা মানুষের উদ্যোগ আছে, প্রত্যেকটা মানুষের ওই আন্দোলনের মানে অংশগ্রহণ করছে, প্রত্যেকটা মানুষ অবদান আছে প্রত্যেকটা মানুষের। সো প্রত্যেকটা মানুষের নিজের জায়গা থেকে চিন্তা করতে হবে যে না, আমার এখনকার নতুন বাংলাদেশকে সামনে আমি আরও সুন্দরভাবে দেখব, আরও সুন্দরভাবে দেশটাকে সাজাবো, দেশটা সংস্কার করব, দেশটা থেকে এই ফ্যাসিবাদী তারপর হচ্ছে স্বৈরাচারী মানুষ যেন আর জন্ম নিতে না পারে, ওই জায়গায় আমরা খেয়াল রাখবো। আপনাদেরকে ধন্যবাদ আলিফ এবং রোজা। প্রিয় দর্শক, সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আরও যাক, এই কামনায় আজকের মতো আমি নুসরাত জাহান জেরি শেষ করছি ডেডলাইন ৩৬শে জুলাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আজকের মতো বিদায়। সঙ্গে থাকুন চ্যানেল এর।